সাধু বাবার গায়ের চিহ্ন দেখে তিলককে ধরে ফেলল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সবাই যখন কর্তা দাদু আর কর্তা দিদার বিবাহবার্ষিকী সেলিব্রেট করবে বলে ঠিক করেছে, অনেক আনন্দ করবে বলে ঠিক করেছে, ঠিক সেই মুহূর্তেই চিত্রা এক সাধু বাবাকে নিয়ে এসে উপস্থিত হয় বাড়িতে। এই সাধু বাবা আর কেউ নয়, এ হলো তিলক। এরপরেই ঠাম্মি তখন বলে, কি ব্যাপার মেজ বৌমা, ইনি কে? তখনই চিত্রা বলে, মা ইনি হলো একজন সাধু বাবা, এনাকে আমি বাইরে বসে থাকতে দেখেছিলাম, তাই ভাবলাম বাড়িতে নিয়ে আসি। ইনি অনেক কিছুই জানে, আমি সেই জন্যই ভাবলাম যদি উনি আমাদের কোনো সাহায্য করতে পারে। তখনই হঠাৎ করেই মনে মনে কথা ভাবে, এনাকে দেখে এত চেনা চেনা লাগছে কেন, মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। তার মধ্যেই অগ্নি বলে, নাও বাড়িতে এমনিতেই এতজন রয়েছে, তো আরও একজনকে নিয়ে আসা হলো। সত্যি এই বাড়িতে যে কি হচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না, সব কিছুই বিরক্ত টাইপের লেগে যাচ্ছে। এরপরেই সিদ্ধ পুরুষ বলে অনেকেই নমস্কার করতে যাচ্ছে। নীলাদ্রিও নমস্কার করতে গেছিল। হাতের যে আংটিটা ছিল আঙ্গুলে নীলাদ্রির, ছলে বলে নিয়ে নিয়েছে সেই আংটিটা সাধু বাবা অর্থাৎ তিলক। নীলাদ্রি তখন বলে, এ কি, আমার আংটিটা কোথায় গেল? তখন তিলক বলে, এই যে তোমার আংটি, সাবধানে রাখো, জিনিসপত্র এইভাবে হারিয়ে গেলে কি করে হবে, তাই না? তখনই কর্তা দাদুকে এসে বলে, আপনার সময় ফিরতে চলেছে, আপনি ঠিক যেই যেই জিনিসগুলো করছেন সফল হবেন, আপনার সময় আসবেই ঠিকভাবে, কিন্তু আপনার ঘড়ি কোথায়? এরপরই চিত্রা বলে, এই তো বাবার ঘড়ি আমার হাতে। তখনই ইচ্ছে করে তিলক এগুলো করছে আর বিশ্বাস করানোর চেষ্টা করছে যে তিলক একদম সাচ্চা মানুষ, কিন্তু সে যে পুরোটাই ভণ্ড সেটা এখনো অবধি কেউ বুঝতে পারেনি। এর মধ্যেই চিত্রা তখন বলে, মা বলছিলাম একেই তো অনেকটা রাত হয়ে গেছে, সাধু বাবাকে কি আমাদের বাড়িতে আজকে থাকতে দিতে পারি, নাকি এখান থেকে চলে যেতে বলবো? ঠাম্মি তখন বলে, না না, এই রাতে বাবা আর কোথায় বা যাবে, আমার মনে হয় বাবা এখানেই থাকুক, আমাদের কোনো অসুবিধা নেই। তখনই কথা বলে, হ্যাঁ থাকুক, অসুবিধার কি আছে, সবাই তো অনেক হইহুল্লোড় মজা করতে থাকে। প্রত্যয় তখন বলে, বাড়িতে বাইরের লোক প্রচুর রয়েছে, চারিদিকে চোখ কান খোলা রাখতে হবে, বলা যায় না আবার কোথা থেকে কি হয়ে যায়। এর মধ্যেই চিত্রা তিলককে নিয়ে একটা ঘরে চলে গেছে। তিলককে বলে, শোনো, তুমি যদি এবার কোনো ভুল করেছো না, আমি আর তোমাকে দিয়ে কোনো কাজ করাবো না, খুব সাবধানে কাজটা করতে হবে, কালকে যা করার করবে, আজ তুমি বিশ্রাম নাও, কোনোভাবেই কোনো ভুল করবে না, বুঝতে পেরেছো? তিলক তখন বলে, হ্যাঁ সেটা তো বুঝতে পেরেছি, তবে সন্ধে হলেই না আমার একটু ঢুকুঢুকু লাগে, তাহলে আমার একটু গায়ে জোর আসে, বুঝতেই তো পারছেন। চিত্রা তখন বলে, যা খুশি করুন, ধরা পড়ে গেলে না আমার কাছে আসবেন না, আমি কিন্তু আপনাকে বাঁচাতে পারবো না, হ্যাঁ এটা কান খুলে শুনে রাখুন। এরপরেই তিলক তো জোরে হিন্দি গান চালিয়ে দিয়ে রীতিমতো ঢুকুঢুকু করবে বলে ঠিক করেছে। আর তখনই কথা, সাধু বাবার এই ঘরের থেকে হিন্দি গানে আসাটা সাউন্ডটা সেটা বুঝতে পেরে গেছিল কথা, আর বলে, সাধু বাবা হিন্দি গান শুনছে, ব্যাপারটা ঠিক কি হলো? এরপর গুটি গুটি পায়ে এগিয়ে আসতে থাকে তিলকের ঘরের দিকে, যাতে সমস্ত সত্যিটা কথা জানতে পারে। কথা ভাবে, আমাকে আজকে সবটা দেখতেই হবে। যেই দরজা খুলেছে তার আগে সব কিছু বন্ধ করে দিয়েছে তিলক। তখন কথা বলে, না না বাবা, আসলে আমি এইভাবে আসতে চাইনি। তখনই তিলক বলে, তুই কি আমাকে সন্দেহ করছিস? তার জন্যই এই সব কিছু করছিস, তাই না রে? তোর মনের মধ্যে অনেক বেশি সন্দেহ জমা হয়ে রয়েছে। তিলক যখন ঠিক এই কথাগুলো বলছিল, তিলকের গায়ে যে জরুলটা চিহ্নটা ছিল সেটা দেখে নিয়েছিল কথা, তাই বলে, কেসটা কি হলো? এই জরুলের চিহ্নটা ওনার গায়ে কি করে আসলো? না না, আমি এসব কি ভাবছি, আমি আর এগুলো ভাববো না, এগুলো পুরোপুরি মিথ্যে, এটা হতে পারে না। কালকে কর্তা দাদু আর কর্তা দিদার জীবনের এত বড় একটা দিন, আর আমি কিনা এসব ভাবছি, কিন্তু কথা তো ঠিকই ভেবেছিল। এর পরের দিন দেখা যায় চিত্রা পুরোপুরি বুঝিয়ে বলে দেয় তিলককে কি করতে হবে। সন্ধ্যাবেলায় কর্তা দাদুদের অনুষ্ঠান নিয়ে যখন সবাই ব্যস্ত থাকবে, অগ্নির ঘরে চুপি চুপি ঢুকে আলমারি থেকে 50 লক্ষ টাকা নিয়ে তিলক যেন পালিয়ে যায়। চিত্রা তিলককে এমনই ইনস্ট্রাকশন দিতে থাকে। তার মধ্যেই চলে এসেছে কথা। কথা চিত্রাকে বলে, মেজমা তুমি ওনাকে কি বলছিলে? এরপরেই তো চিত্রা খুব ভয় পেয়ে যায় আর বলে, সর্বনাশ, তাহলে কি কথা আমার সব কিছু শুনে নিল? না না, তিলককে কিছুতেই ধরা পড়তে দিলে চলবে না,
তার জন্য যা যা করতে হয় সবটাই আমি করব। কিন্তু এর মধ্যেই অগ্নিও বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল হতে চলেছে, আর তিলক 50 লক্ষ টাকা চুরি করবে বলেই কিন্তু এই বাড়িতে এসেছে।